শহরের যান্ত্রিকতার মাঝে নীল আকাশ দেখার সুযোগ খুব একটা হয় না, কিন্তু শুভ্রর ডায়েরি জুড়ে কেবল আকাশের নীল রং আর মেঘেদের আনাগোনা। শুভ্র পেশায় একজন ফটোগ্রাফার। তার কাজ হল অজানাকে ফ্রেমবন্দি করা। একদিন পাহাড়ি এলাকায় ছবি তুলতে গিয়ে সে এক অদ্ভুত মেয়ের দেখা পায়। মেয়েটির নাম অরণি। পাহাড়ের এক নির্জন ঢালে বসে সে আপন মনে ক্যানভাসে ছবি আঁকছিল। শুভ্র দূর থেকে লক্ষ্য করল মেয়েটি শুধু প্রকৃতির ছবি আঁকছে না, সে যেন বাতাসের সাথে কথা বলছে। শুভ্রর ক্লিক করা ক্যামেরার শব্দে অরণি চমকে ফিরে তাকাল। তার চোখে এক মায়াবী ঝিলিক। অরণি মৃদু হেসে বলল, আমার ছবির চেয়ে পাহাড়ের নিস্তব্ধতা কি খুব বেশি সুন্দর? শুভ্র কিছুটা হচকিয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে আপনি যেভাবে পাহাড়ের সাথে মিশে আছেন সেই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। অরণি হাসল। তার হাসিতে ছিল বসন্তের বাতাসের দোলা। তারা পাহাড়ের সেই ঢালে বসে অনেকক্ষণ গল্প করল। অরণি জানাল সে এই পাহাড়েই বড় হয়েছে। তার বাবা একজন ফরেস্ট অফিসার ছিলেন, কিন্তু অরণি এখন একা থাকে। তার জগৎ কেবল তুলি আর রং। শুভ্রর কাছে অরণিকে মেঘের মতো মনে হল, কখনো খুব উজ্জ্বল, আবার কখনো খুব গম্ভীর। পাহাড় থেকে ফিরে আসার সময় শুভ্র অরণিকে তার ফোন নাম্বার দিতে চাইলেও কিন্তু অরণি মাথা নাড়ল। সে বলল, সব যোগাযোগ কি তার বা ডিজিটাল বার্তার মাধ্যমে হতে হয়? তুমি যদি আমায় মনে রাখো, তবে পাহাড়ি মেঘের খামে করে একটা চিঠি পাঠিও। শুভ্র অবাক হয়ে ভাবল, মেঘের খামে আবার চিঠি পাঠানো যায় নাকি? শুভ্র শহরে ফিরে এলো, কিন্তু তার মন পড়ে রইল সেই পাহাড়ের চূড়ায় অরলির কাছে। সে প্রতিদিন ক্যামেরার লেন্স দিয়ে আকাশ দেখত আর ভাবত অরণি এখন কি করছে। শুভ্র বুঝতে পারল সে অরণির প্রেমে পড়েছে। সে নিয়মিত অরণির ঠিকানায় চিঠি লিখতে শুরু করল। মজার ব্যাপার হল, অরণি কখনও চিঠির উত্তর দিত না, কিন্তু শুভ্রর প্রতিটা চিঠিতে সে নতুন নতুন স্বপ্ন বুনত। কয়েক মাস পর শুভ্র স্থির করল সে আবার পাহাড়ে যাবে এবং অরণিকে তার মনের কথা জানাবে। কিন্তু পাহাড়ে পৌঁছনোর পর শুভ্র এক অদ্ভুত সত্যের মুখোমুখি হল। সে অরণির বাড়িতে গিয়ে দেখল বাড়িটি তালাবদ্ধ। প্রতিবেশীর কাছে জানতে পারল অরণি সেখানে থাকে না, সে অনেক আগেই শহর থেকে দূরে অন্য এক জায়গায় চলে গেছে। তবে প্রতিবেশীর হাতে অরণি একটা বড় নীল খাম দিয়ে গিয়েছিল যদি শুভ্র কখনো ফিরে আসে। শুভ্র কম্পিত হাতে খামটা খুলল। ভেতরে ছিল একটা অসম্পূর্ণ ছবি আর একটা চিরকুট। তাতে লেখা ছিল, শুভ্র, পাহাড়ের মেঘেরা কখনো এক জায়গায় স্থির থাকে না। আমি জানতাম তুমি আসবে, কিন্তু সময় আমাদের সেই সুযোগ দিল না। আমি এমন এক অসুখে আক্রান্ত যা আমাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমি চাইনি তুমি আমার সেই ধূসর জগৎকে দেখো। তুমি আমাকে কেবল পাহাড়ের সেই উজ্জ্বল রঙে মনে রেখো। শুভ্রর চোখের জল খামের ওপর পড়তে লাগল। সে পাগলের মতো অরণিকে খুঁজতে শুরু করল। হাসপাতালের রেকর্ড থেকে শুরু করে সব জায়গায় খোঁজ নিল। অবশেষে শহরের এক প্রান্তে এক চ্যারিটেবল কেয়ার সেন্টারে সে অরণির দেখা পেল, কিন্তু অরণি তখন হুইলচেয়ারে বসা, তার চোখে ব্যান্ডেজ বাঁধা। শুভ্র কাছে গিয়ে দাঁড়াল, কিন্তু কোনো শব্দ পড়ল না। অরণি মৃদু স্বরে বলল, শুভ্র, তুমি এসেছ? শুভ্র অবাক হয়ে বলল, তুমি আমায় চিনলে কি করে? আমি তো কিছুই বলিনি। অরণি হাসল, তোমার গায়ে সেই পাহাড়ের বাতাসের গন্ধ আর দীর্ঘশ্বাসের শব্দ আমাকে বলে দিয়েছে এটা তুমি। শুভ্র অরণির হাত ধরে কাঁদতে লাগল। সে বলল, কেন আমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলে? আমি কি এতটাই পর ছিলাম? অরণি শান্তভাবে উত্তর দিল, আমি তোমার চোখে আমার জন্য কেবল করুণা দেখতে চাইনি শুভ্র। শুভ্র দৃঢ় কণ্ঠে বলল, এটা করুণা নয় অরণি, এটা ভালোবাসা। তোমার জগৎ যদি অন্ধকার হয়, তবে আমি তোমার আলো হয়ে পাশে থাকব। শুভ্র অরণিকে বিয়ে করল এবং তার চিকিৎসার ভার নিল। সে তার ফটোগ্রাফি ছেড়ে দিল না, বরং সে অরণির জন্য এমনভাবে বর্ণনা দিয়ে ছবি তুলত যেন অরণি তা দেখতে পায়। শুভ্র বলত, দেখো অরণি, আজকের আকাশটা একদম তোমার শাড়ির মতো নীল, তার মাঝে সাদা মেঘেরা লুকোচুরি খেলছে। অরণি শুভ্রর হাতের ওপর হাত রেখে সেই দৃশ্য অনুভব করত। তাদের জীবনে অভাব ছিল না, কিন্তু অরণির দৃষ্টি ফিরে পাওয়া ছিল অনিশ্চিত। ডাক্তাররা বললেন উন্নত অপারেশনের প্রয়োজন। শুভ্রদার সমস্ত সঞ্চয় আর পরিশ্রম দিয়ে অরণির চোখের অপারেশন করাল।
অপারেশনের দিন শুভ্রর মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজ। ওটির বাইরে সে একাই পায়চারি করছিল। যখন ডাক্তার বেরিয়ে এসে বললেন অপারেশন সফল হয়েছে, শুভ্র যেন নতুন জীবন ঘিরে পেল। ব্যান্ডেজ খোলার দিন অরণি খুব ভয়ে ছিল, সে যদি শুভ্রকে দেখে চিনতে না পারে। ব্যান্ডেজ যখন ধীরে ধীরে খোলা হল, অরণি চোখ মেলল। প্রথম কয়েক সেকেন্ড সব ঝাপসা ছিল, তারপর ধীরে ধীরে সে একটি মুখ দেখতে পেল, শুভ্রর মুখ। পাহাড়ের সেই ছোট্ট স্কুলটি অরণি আর শুভ্রর প্রাণের স্পন্দন হয়ে উঠল। প্রতিদিন সকালেই যখন ছোট ছোট ছেলেমেয়েরা রঙিন জামা পরে পাহাড়ি পথ বেয়ে স্কুলে আসত, অরণির মনে হতো সে তার হারানো শৈশবকে ফিরে পেয়েছে। কিন্তু সুখের দিনগুলো যেন পাহাড়ের আবহাওয়ার মতোই অনিশ্চিত ছিল। হুট করেই খবর এলো পাহাড়ের সেই অঞ্চলে একটি বড় কর্পোরেট কোম্পানি রিসোর্ট বানানোর পরিকল্পনা করছে, আর তাদের এই ছোট্ট স্কুলটি সেই পরিকল্পনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কোম্পানি থেকে লোক এলো, মোটা অঙ্কের টাকা অফার করল, কিন্তু শুভ্র আর অরণি সাফ জানিয়ে দিল তারা এই শিশুদের এই আশ্রয়স্থল বিক্রি করবে না। শুভ্র বলল, টাকা দিয়ে হয়তো প্রাসাদ বানানো যায়, কিন্তু হাজারো শিশুর স্বপ্ন কেনা যায় না। কোম্পানির লোকেরা সহজে দমে যাওয়ার পাত্র ছিল না। তারা স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করতে শুরু করল। এমনকি একদিন রাতে একদল অচেনা মানুষ এসে স্কুলের দেয়ালে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করল। শুভ্র আর অরণি প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভাল, কিন্তু তারা বুঝতে পারল সামনে বড় বিপদ আসছে। শুভ্র ঠিক করল সে তার ফটোগ্রাফি আর মিডিয়ার ক্ষমতা ব্যবহার করে এই অন্যায়ের প্রতিবাদ করবে। সে শহরের তার পুরনো পরিচিত সাংবাদিকদের সাথে যোগাযোগ করল এবং পাহাড়ের পরিবেশ ধ্বংস করে রিসর্ট বানানোর কুফল নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করল। সেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। সারা দেশের মানুষ এই ছোট্ট দম্পতির সংগ্রামের কথা জানতে পারল। অরণি ভয় পেত শুভ্রর যদি কোনো ক্ষতি হয়ে যায়। সে রাতের বেলা শুভ্রর হাত শক্ত করে ধরে বলত, শুভ্র, আমরা কি পারব এই বিশাল শক্তির সাথে লড়াই করতে? শুভ্র অরণির কপালে চুমু খেয়ে বলত, যে ভালোবাসার মূলে সত্য থাকে তাকে কোনো শক্তিই ধ্বংস করতে পারে না। এদিকে আইনি লড়াইও শুরু হল। শুভ্র দিনের পর দিন শহরে দৌড়াদৌড়ি করত, উকিলদের পেছনে, আর অরণি একাই স্কুলটা সামলাত। একদিন শহর থেকে ফেরার পথে শুভ্রর গাড়ি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হল। সবাই ভাবল এটা হয়তো নিছক দুর্ঘটনা নয়, বরং ওই কোম্পানির পরিকল্পিত হামলা। শুভ্রর অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। তাকে যখন হাসপাতালে নেওয়া হলো, অরণি যেন আবার সেই পুরনো অন্ধকারে ডুবে গেল। কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে বুঝতে পারল শুভ্রর অসমাপ্ত লড়াই তাকেই শেষ করতে হবে। সে হাসপাতালের করিডরে বসে চোখের জল মুছল এবং নিজেই ল্যাপটপ নিয়ে শুভ্রর রেখে যাওয়া তথ্যগুলো সাজাতে শুরু করল। অরণি এখন আর সেই লাজুক মেয়েটি নেই, সে হয়ে উঠল একজন অকুতভয় যোদ্ধা। সে শহরের রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়াল, সংবাদ সম্মেলন করল। তার সেই তেজস্বী কণ্ঠ শুনে হাজার হাজার মানুষ তাদের পাশে এসে দাঁড়াল। অবশেষে জনমতের চাপে সরকার সেই রিসোর্ট প্রকল্প বাতিল ঘোষণা করল এবং পাহাড়ের ওই অঞ্চলকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হল। জয়ের হাসি যখন চারদিকে, তখনও শুভ্র হাসপাতালের বেডে অচেতন। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অরণি হাল ছাড়েনি। সে প্রতিদিন শুভ্রর কানের কাছে গিয়ে তাদের প্রথম দেখার সেই পাহাড়ের গল্প শোনাত, তাদের প্রিয় গানগুলো গেয়ে শোনাত। একদিন ভোরে যখন জানালার ফাঁক দিয়ে প্রথম সূর্যকিরণ শুভ্রর মুখে পড়ল, তখন সে ধীরে ধীরে চোখ মেলল। সামনে অরণিকে দেখে সে শুধু এটুকুই বলল, আমরা কি জিতেছি? অরণি হাসি মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ শুভ্র, আমাদের ভালোবাসা আর সত্যের জয় হয়েছে। শুভ্র সুস্থ হয়ে আবার পাহাড়ে ফিরল, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি দুর্বল। তার শরীর আগের মতো সাথ দেয় না। অরণি এখন শুভ্রর ছায়া হয়ে থাকে। সে শুভ্রকে পাহাড়ের উপর নিয়ে যায় চাকা লাগানো চেয়ারে করে। তারা দুজন এখন পাহাড়ের সেই চূড়ায় বসে, যেখান থেকে পুরো উপত্যকা দেখা যায়। শুভ্র বলল, অরণি, আমাদের এই জয় কেবল আমাদের নয়, এটা প্রকৃতির জয়, এটা ভালোবাসার জয়। অরণি তার ডায়েরিতে নতুন পাতা যোগ করল। সেখানে সে লিখল, ভালোবাসা মানে কেবল একে অপরের চোখে চোখ রাখা নয়, বরং দুজনে মিলে একই লক্ষ্যের দিকে তাকিয়ে থাকা।
তাদের স্কুলটি এখন অনেক বড় হয়েছে, সেখানে এখন শুধু পড়াশোনা নয়, পেশার প্রশিক্ষণও দেয়া হয়। শুভ্র আর অরণি এখন সেই পাহাড়ের লিঙ্গবন্ধ। তাদের এই যুদ্ধের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হবে। একদিন রাতে শুভ্র অরণিকে জিজ্ঞাসা করল, যদি আমি আর ফিরে না আসতাম, তবে তুমি কি করতে? অরণি আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার প্রতিটা দীর্ঘশ্বাসে আছো শুভ্র, ফিরে না আসার তো কোনো পথ নেই। শুভ্র বুঝল, আত্মা যখন এক হয়ে যায় তখন দূরত্ব বলে কিছু থাকে না। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও।